সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। চৈতন্য চরিতামৃতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন, এক মুহূর্তের সাধু সঙ্গ যদি পাওয়া যায়, সাধুর সঙ্গে যদি তার থেকে জ্ঞান আহরণ করা যায়, তার সঙ্গ লাভ করা যায়, তাহলে সর্বসিদ্ধি হয়। এই আমাদের সনাতন ধর্ম, এই আমাদের হিন্দু ধর্ম। সেই চৈতন্য চরিতামৃতে আরো বলা হচ্ছে, কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। ঈশ্বর ভক্তির, কৃষ্ণ ভক্তির জন্মমূল যেটা রুট, সেটাই সাধু সঙ্গ। সাধু সঙ্গ যদি না হয়, তাহলে মানুষের হৃদয় ঈশ্বর চেতনা হয় না। সেই সাধু চেতনা, সেই সাধু সঙ্গ, সাধুর প্রতি ভালোবাসা, সাধুর প্রতি সম্মান যদি কেউ দেখাতে না পারে, তাহলে সনাতন ধর্মে সেই ব্যক্তির অত্যন্ত নিচে জায়গা রয়েছে। কারণ গুরুজনদের, বাবা মায়ের, সাধুর, সন্ন্যাসীর, জ্ঞানী, টিচার, শিক্ষক, এদের সম্মান করব, এদের চরণ ছোব, এদের প্রণাম করব, এটাই তো সনাতন ধর্ম। কিন্তু আজ কি হচ্ছে? সনাতন ধর্মের প্রচার করেন একজন ব্যক্তি, একজন সাধু, নিজের জীবনকে উৎসর্গ করেছেন। কার্তিক মহারাজ ভারত সেবাশ্রম সংঘের, অর্থাৎ প্রদীপ্তানন্দ মহারাজও বলে থাকেন ওনাকে। সেই কার্তিক মহারাজের চরণ ছোঁয়ার অপরাধে একজন তৃণমূল নেতা নিজের পদ খোয়ালেন। হ্যাঁ, ঠিক শুনছেন, তৃণমূলের নতুন নিয়ম, কোনো সাধুর চরণ ছোঁয়া যাবে না। কোনো সাধুর সঙ্গে সাধুর সঙ্গে তার কোনো প্রবচনে যাওয়া ইত্যাদি করা যাবে না। করলে পরে পদ চলে যাবে। ভয়ঙ্কর মনে হচ্ছে? তাহলে দেখুন এই ছবি, দেখুন তৃণমূলের মঙ্গিলাল তাপারিয়া, তিনি হচ্ছেন তৃণমূলের বীরভূম জেলার ওয়েবকুপার সভাপতি। তৃণমূলের বীরভূম জেলার ওয়েবকুপার, বীরভূম জেলা সভাপতি। ওয়েবকুপা অর্থাৎ শিক্ষা সংগঠন তৃণমূলের, তৃণমূল ঘনিষ্ঠ। তিনি প্রাক্তন সভাপতি, ওয়েবকুপা এখন প্রাক্তন হয়ে গিয়েছেন। তিনি কার্তিক মহারাজের চরণ ছুঁয়ে প্রণাম করেছেন, প্রণাম করে তার থেকে আশীর্বাদ নিয়েছেন। একজন হিন্দু সাধুর থেকে একজন হিন্দু তিনি গিয়ে প্রণাম করেছেন এবং তিনি সেটা ফেসবুকে পোস্ট করেছেন, নিজের সোশ্যাল মিডিয়ায়। দেখাবো সেই পোস্ট করেছেন, স্পষ্টভাবে দিয়েছেন কবে তিনি গেছিলেন, সেই পোস্ট তিনি দিয়েছেন। সেই পোস্ট আমি দেখাতে বলবো। কার্তিক মহারাজের সঙ্গে তিনি দেখা করে তিনি বলেন যে তিনি আশীর্বাদ চান, তিনি প্রণাম করেন। এবং সেই সোশ্যাল মিডিয়া পোস্ট যদি থাকে সেটাও আমি দেখাতে বলবো। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তিনি জানান যে 16ই ফেব্রুয়ারি কার্তিক মহারাজের সঙ্গে তিনি দেখা করতে যান, কার্তিক মহারাজকে তিনি প্রণাম করতে যান। তারপর কি হয়? 16ই ফেব্রুয়ারি যখন তিনি এই পোস্ট করেন, আমি আবারও চাইবো সেই ফেসবুক সোশ্যাল মিডিয়া পোস্ট, কিন্তু পোস্টটা দেখানোর আগে সোশ্যাল মিডিয়া যে পোস্ট করেছেন, ফেসবুকে যে পোস্ট করেছেন এই ব্যক্তি, তৃণমূল নেতা তথা প্রাক্তন সভাপতি ওয়েবকুপা, তিনি 16ই ফেব্রুয়ারি গিয়েছেন। এই ছবি 16ই ফেব্রুয়ারি তিনি সোশ্যাল মিডিয়া পোস্ট করেছিলেন, সেটা দেখাবো। কিন্তু তার আগে একটা বিশেষ ছোট্ট প্রতিবেদন দেখাই যে ফেসবুক পোস্ট করার পরে কি হলো তার সঙ্গে। দেখুন তার সোশ্যাল মিডিয়া পোস্ট, যা দেখাচ্ছে এই মুহূর্তে স্পষ্ট হবে কোথায় যাচ্ছে তৃণমূলের এই গোটা হিন্দুত্ব বিরোধী, হিন্দু বিরোধী স্ট্যান্ড। ML তাপারিয়া, মঙ্গিলাল তাপারিয়া যে অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল সেই ছবি 16ই ফেব্রুয়ারি একটু আগেই দেখালাম। এবার দেখাই মঙ্গিলাল তাপারিয়ার সেই অ্যাকাউন্ট, তার ওয়াল ফেসবুকে যেখানে পোস্ট হয়, বিভিন্ন ছবি পোস্ট করা হয়। আমি একটা ছবি দেখাই। ML তাপারিয়া 13ই ফেব্রুয়ারি, দেখুন 13ই ফেব্রুয়ারি, একটু জুম করতে বলবো। 13ই ফেব্রুয়ারি 9:34 রাত্রিরে তিনি একটি পোস্ট করেছেন, ইনোগ্রেশন অফ স্ট্রিট লাইট তিনি উদ্বোধন করেছেন, রাস্তার আলো বোলপুর মিউনিসিপ্যালিটিতে। বুঝলাম 13ই ফেব্রুয়ারির পরে কি আসে? 14, 15, 16, 17, 18। এবার দেখাই 13ই ফেব্রুয়ারির পর ওনার পোস্ট যেটা আসছে 18ই ফেব্রুয়ারি দুপুর 2:19 শ্রীরামকৃষ্ণ দেবের একটি ফটো তিনি পোস্ট করেন। এই 18ই ফেব্রুয়ারি আর এই 13ই ফেব্রুয়ারি এর মাঝে কোথাও 16ই ফেব্রুয়ারির পোস্ট থাকা উচিত। 16ই ফেব্রুয়ারি যদি পোস্ট করে থাকেন উনি, যেটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, যেটা আমি দেখালাম আপনাদের, সেই ছবি, সেই পোস্ট এই 13 অথবা এই 18-র মধ্যে কোথাও থাকা উচিত। কিন্তু 18 এবং 13 এই দুটো ডেট, এই 13 এবং 18-র মধ্যে কোনো পোস্ট নেই, পোস্ট ডিলিট করা হয়েছে। কিন্তু সেই পোস্ট আমি দেখাবো। এক্সটার্নাল 11-এ সেই পোস্ট দিয়ে আমি সরাসরি প্লাজমায় কেটে দেখাবো। এবং যতক্ষণ না সেই পোস্ট দেখাচ্ছি আমি জানাবো দর্শকদের, যেখানে হিন্দু সাধু,
হিন্দু ধর্মে, সনাতন ধর্মে সাধুদের আশ্রয় গ্রহণ করা, এটাই হচ্ছে পথ। সেই পথে যারা বাধা সৃষ্টি করেন তারা হিন্দু ধর্মের শত্রু নয়। কেন? সাধু সঙ্গ করলে, কার্তিক মহারাজের সঙ্গে কেউ দেখা করলে, প্রণাম করলে কি সমস্যা? প্রশ্ন থাকছে কি সমস্যা হয়েছে যদি তৃণমূলের কোনো নেতা ভারত সেবাশ্রম সংঘের কোনো অনুষ্ঠানে যান এবং তিনি দেখা করেন, তিনি যদি প্রশ্ন করেন, তিনি যদি প্রণাম করেন, কেন? সমস্যাটা কোথায়? আমি সেই সোশ্যাল মিডিয়া পোস্ট দেখানোর আগে একটি ফোনালাপ শোনাবো। আমি কথা বলেছিলাম যে ব্যক্তিকে সরানো হয়েছে পদ থেকে, যে আপনার দোষটা কি ছিল। দেখুন কিভাবে প্রশ্ন এড়াচ্ছেন তিনি, শুনুন। হ্যালো হ্যালো, হ্যাঁ, আমি কিশোরলাল বলছি রিপাবলিক বাংলা থেকে। বলছি আপনাকে যদি সাসপেন্ড করেছে ওইটা নিয়ে কথা বলার ছিল। না আমি এখন আউট অফ স্টেশন, কিছু বলতে পারবো না। মানে আউট অফ স্টেশন ঠিক আছে, আমি ফোনেই জিজ্ঞাসা করছি যে হঠাৎ করে সাসপেন্ড করলো কেন, জানার ছিল জন্য। আমি আগেও বলেছি এই বিষয়ে কোনো মন্তব্য করবো না, ঠিক আছে? হ্যাঁ। তৃণমূল থেকে সাসপেন্ড করেনি, আমার একটা আপনাকে ওয়েব কুপার যে পদ থেকে সাসপেন্ড করেছে, হ্যাঁ ওয়েব কুপা থেকে ওই পদটা থেকে সাসপেন্ড হঠাৎ কেন করা হলো? আপনার কি অপরাধ? আমি কোনো মন্তব্য করছি না। এবং এবার দেখাই এমএল তাপারিয়া, যিনি পোস্ট করেছেন, তৃণমূলের নেতা, ওয়েবকুপার, বীরভূমের প্রাক্তন সভাপতি জেলা। আজ 16/2/2025 বোলপুর ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে আমি গিয়েছি, সেই পোস্ট তিনি করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবি দিয়েছেন, কার্তিক মহারাজের সঙ্গে ছবি দিয়েছেন। সেই 16 তারিখের পোস্ট তাকে ডিলিট করতে হয়েছে। কার্তিক মহারাজের সঙ্গে ছবি দিলে, ভারত সেবাশ্রম সংঘের ছবি দিলে ছবি ডিলিট করতে হয় যদি তৃণমূলের পদে থাকতে হয়, আর না হলে পদ খোয়াতে হয়। যে সিকোয়েন্স দেখালাম একটু আগে, আমি গোটা সোশ্যাল মিডিয়া খুঁজে দেখলাম, 13-র পর 18-র এই 16 তারিখের এই পোস্ট নেই। একদিকে পোস্ট ডিলিট করতে বাধ্য করা হয়েছে, একদিকে তার সমস্ত পদ ছিনিয়ে নেওয়া হয়েছে। এবং এখান থেকে আমি আজকের অগ্নিবাণ, আমার আজকের প্রশ্ন তুলব এবং আজকের প্রশ্ন সরাসরি আমি জিজ্ঞেস করব যে কার্তিক মহারাজের কিংবা অন্য কোনো সাধুর চরণ ছুঁলে প্রণাম করলে, সেখানে আশ্রমে গেলে কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্যা হচ্ছে? এটা ঘোরতর হিন্দু বিরোধী, সনাতন বিরোধী পদক্ষেপ নয়। কোনো তৃণমূল নেতা ভারত সেবাশ্রম সংঘের শিষ্য হতে পারেন না। প্রশ্ন থাকছে, আমি আজকের অগ্নিবাণ, আজকের প্রশ্ন, আজকের অগ্নিবাণ, যে প্রশ্ন আমি আজ করছি কিশলয়ের অগ্নিবাণে, তোষণের অস্ত্রেই ঘায়েল হবেন মমতা। যেভাবে তোষণ করছেন, যেভাবে হিন্দুদের বিরুদ্ধে গিয়ে একের পর এক পদক্ষেপ নিচ্ছেন এবং এক পক্ষকে তোষণ করার জন্য আপনি যেভাবে ন্যারেটিভ আপনি তৈরি করছেন, আমার প্রশ্ন রাখছে। আমি দেখালাম কিভাবে সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করতে বাধ্য করা হয়েছে। আবারও দেখুন, একটু আগে ছবি দেখালাম, 16ই ফেব্রুয়ারি তিনি পোস্ট করেন। 16ই ফেব্রুয়ারি সেই পোস্ট কোথায় গেল? আরও একবার যা দেখাচ্ছে এই মুহূর্তে স্পষ্ট হবে কোথায় যাচ্ছে তৃণমূলের এই গোটা হিন্দুত্ব বিরোধী, হিন্দু বিরোধী স্ট্যান্ড। এমএল তাপারিয়া, মঙ্গিলাল তাপারিয়া যে অ্যাকাউন্ট থেকে পোস্ট হয়েছিল সেই ছবি 16ই ফেব্রুয়ারি একটু আগেই দেখালাম। এবার দেখাই মঙ্গিলাল তাপারিয়া সেই অ্যাকাউন্ট, তার ওয়াল ফেসবুকে যেখানে পোস্ট হয়, বিভিন্ন ছবি পোস্ট করা হয়। আমি একটা ছবি দেখাই, এমএল তাপারিয়া 13ই ফেব্রুয়ারি, দেখুন 13ই ফেব্রুয়ারি, একটু জুম করতে বলবো, 13ই ফেব্রুয়ারি 9:34 রাত্রিরে তিনি একটি পোস্ট করেছেন, ইনোগ্রেশন অফ স্ট্রিট লাইট তিনি উদ্বোধন করেছেন, রাস্তার আলো বোলপুর মিউনিসিপ্যালিটিতে। বুঝলাম 13ই ফেব্রুয়ারির পরে কি আসে? 14, 15, 16, 17, 18। এবার দেখাই 13ই ফেব্রুয়ারির পর ওনার পোস্ট যেটা আসছে 18ই ফেব্রুয়ারি দুপুর 2:19 শ্রীরামকৃষ্ণ দেবের একটি ফটো তিনি পোস্ট করেন। এই 18ই ফেব্রুয়ারি আর এই 13ই ফেব্রুয়ারি এর মাঝে কোথাও 16ই ফেব্রুয়ারির পোস্ট থাকা উচিত। 16ই ফেব্রুয়ারি যদি পোস্ট করে থাকেন উনি, যেটা স্ক্রিনশট দেখা যাচ্ছে, যেটা আমি দেখালাম আপনাদের, সেই ছবি, সেই পোস্ট এই 13 অথবা এই 18-র মধ্যে কোথাও থাকা উচিত। কিন্তু 18 এবং 13 এই দুটো ডেট, এই 13 এবং 18-র মধ্যে কোনো পোস্ট নেই, পোস্ট ডিলিট করা হয়েছে। পোস্ট এখানে আছে, পোস্টের স্ক্রিনশট আমার কাছে আছে। আজ 16/2/2025 বোলপুর ভারত সেবাশ্রম সংঘের বার্ষিক অনুষ্ঠানে পদ্মশ্রী কার্তিক মহারাজের সঙ্গে সাক্ষাৎ,
প্রণাম করছেন কার্তিক মহারাজকে, তিনি পোস্ট করেছিলেন, সেই পোস্ট থাকতে দেওয়া হয়নি। তৃণমূল করলে বা তৃণমূলের কোনো পদে থাকলে কার্তিক মহারাজ অথবা ভারত সেবাশ্রম সংঘের কোনো কিছু পোস্ট করা যাবে না। লিখে নিন, যারা তৃণমূল কর্মী বা তৃণমূল নেতারা এই শো দেখছেন, নোট ডাউন করুন, কোনো পোস্ট চলবে না। ভারত সেবাশ্রম সংঘ বা কার্তিক মহারাজের সঙ্গে পোস্ট চলবে না, চললে পোস্ট ডিলিট করতে হবে যেমনটা দেখালাম প্রতিবেদনে, কিংবা আপনার পদ চলে যাবে। এখান থেকে আমি যাব আলোচনায় এবং আমি প্রশ্ন করব, এভাবে তোষণের রাজনীতি করে কতদিন টিকে থাকা যায়, কিংবা তোষণ শুধু নাকি অন্য কোনো বিদ্বেষ, অন্য কোনো কারণ, কি কারণ আছে আমি প্রশ্ন করব। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মণিশঙ্কর চ্যাটার্জি, আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। আমার সঙ্গে রয়েছেন সঞ্জয় শাস্ত্রী মহারাজ, প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। আমার সঙ্গে রয়েছেন মানুষ ভট্টাচার্য, লেখক। আমার সঙ্গে রয়েছেন পাপিয়া অধিকারী, অভিনেত্রী। এবং আমার সঙ্গে থাকবেন সজল ঘোষ, বিজেপি মুখপাত্র। নিশ্চয়ই থাকবেন, খুব শীঘ্রই থাকবেন। আমি প্রথমেই যাব মণিশঙ্করদার কাছে। মণিশঙ্কর বাবু, একজন ব্যক্তি ভারত সেবাশ্রম সংঘের একটি অনুষ্ঠানে গেলেন, তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তার পদ গেল, পদ যাওয়ার পরেই তাকে সোশ্যাল মিডিয়া থেকে সেই পোস্ট ডিলিট করতে হলো। তাকে আমি যখন প্রশ্ন করলাম, তিনি এটা বললেন না যে এই পোস্টের কারণেই তার পদ গিয়েছে, আবার তিনি ডিনাইও করলেন না। তিনি বললেন আমি কিছু বলতে চাই না, না না আমি বাইরে আছি বলে তিনি ফোনটা কাটলেন। তিনি শো দেখছেন, সারাদিন কভারেজ দেখছেন, সেটাও জানালেন। কেন এটা করা হচ্ছে? কেন কার্তিক মহারাজের সঙ্গে দেখা করা যাবে না? কোনো হিন্দু কোনো সাধুর সঙ্গে দেখা করতে পারবেন না? বলুন। দেখুন, হিন্দুত্ববাদ বা হিন্দুকে সমাজে প্রতিষ্ঠিত করা, হিন্দুর যে কালচার সেটাকে যাতে ঠিক থাকে, সেটার জন্য এই যে অনুষ্ঠান আপনারা প্রতিদিন করেন, সেটাকে তো আমি সাধুবাদ জানাই যে সত্যি সত্যি আমি একজন হিন্দু হয়ে যে হিন্দুকে উঠানোর যে প্রক্রিয়া, সেটাকে আমি সাধুবাদ জানাই। কিন্তু আমি বলছি যে তৃণমূল কংগ্রেস একটা পার্টি, সে কাকে পোস্টে রাখবে না রাখবে সেই খবরগুলো আপনাদেরকে পাঠায়, এটা আমার জানা নেই। মানে আপনারা এই পোস্ট থেকে রেখেছে বা রাখেনি, বা রাখলে কি আপনাদের এসে গেল, বা না রাখলেই কি এসে গেল, এই নিয়ে এত ইন্টারেস্ট কেন হয় সেই নিয়ে আমার খুব কনফিউশন আছে। আমার কথা হচ্ছে, দেখুন, আমরা এই যে ভারতবর্ষে সাধু সন্ন্যাসীকে কেন মানে মানুষ ভালোবাসে, তাদেরকে শ্রদ্ধা করে, তার একটা কারণ হচ্ছে আমরা জানি যে সাধু সন্ন্যাসী তার একটা স্পিরিচুয়াল ব্যাপার নিয়ে, আধ্যাত্মিক চিন্তাভাবনা মননে তারা থাকবে, শান্তি বিরাজমান করার জন্য তাদের প্রচেষ্টা থাকবে, তাদের মধ্যে কোনো ধর্ম, এই ধর্ম ওই ধর্ম এরকম কিছু বলবে না। সত্যি যদি এরকম কোনো লোক সমাজে কিছু খারাপ কথা বলে তার জন্য প্রোটেস্ট করবে, কিন্তু সব ধর্মকে সমান অধিকার দিয়ে, মানে আমি একটা ধর্মকে বিশ্বাস করি বলে অন্য ধর্মকে ছোট করবো, তার মানে আমার ভালো লাগছে শুনতে মণিশঙ্কর বাবু। কিন্তু আমার কথা হচ্ছে, যদি আমি একজন সাধু বলে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমি মহাত্মা গান্ধীকে ক্রিটিসিজম করব না, মহাত্মা গান্ধীর কাজকর্ম নিয়ে নিশ্চয়ই ক্রিটিসিজম করব না। তাহলে আমাকে মানুষের গ্রহণযোগ্যতা রাখতে গেলে প্রত্যেকটা মানুষকে ভালোবাসতে হবে। যদি একটা মানুষও আপনাকে নিয়ে ক্রিটিসিজম করে, তার মানে মনে হবে সাধু হিসেবে প্রতিষ্ঠিত আপনি নন, এবং এটা নয়, আপনি ভুল বলছেন। আমি একটা কথা বলি, সেটা আপনি নন। বাজে কথা কেন বলবো? না, আপনি ভুল বলছেন। আপনাকে ক্রিটিসাইজ, আপনার সাধু, একজন সাধু, একজন সন্ন্যাসীর ফিলোসফি কারুর পছন্দ না হতে পারে। ভগবত গীতায় রাজর্ষি, ইমাম রাজর্ষয় বিধু, রাজর্ষয় মানে কি? রাজ ঋষি, যে ঋষিরা রাজনীতির অঙ্গ, ভারতবর্ষের রাজনীতির অঙ্গ থেকেছেন ঋষিরা, ঐতিহাসিকভাবে থেকেছেন। ঐতিহাসিকভাবে রাজ ঋষি রাজর্ষিরা ভারতের রাজনীতির অঙ্গ থেকেছেন। রাজ ঋষি, সাধু, তাদের সঙ্গে আপনার দলের একজন ব্যক্তি দেখা করতে গেলে তাকে পদ খোয়াতে হবে, তাকে পোস্ট ডিলিট করতে হবে। সমাজের কি হিন্দু বিদ্বেষ, মানে আমি বলছি যে হাইলাইটে আসার জন্য এমন কিছু সাধু সন্ন্যাসী তার একটা বিরত থাকবে, তার একটা সাধু সন্ন্যাসী কি বিষয়ে কথা বলবেন, কি বিষয়ে কথা বলবেন না, তার একটা লাইমলাইটে আসতে হবে। আর লাইমলাইটে আসতে গিয়ে ক্রিটিসিজম করা ছাড়া আর কোনো কথা নেই। লাইমলাইটে আসতে পারবে না, তার জন্য মানুষকে আঘাত করতে হবে, ধর্মকে আঘাত করতে হবে। সেটার ক্রিটিসিজম তো করতে হবে মণিশঙ্কর বাবু। কে করবে? সাধুরাই করবে। সাধু ঠিক সাধু শব্দের অর্থ কি? একটা মানুষ যে অসাধু নয়। আচ্ছা, আপনি সাধু নন, বিপথে গেলে আপনি সাধু নন, ঠিক করার আপনি কি অসাধু? আপনি অসাধু। যদি চরিত্র, মমতা বন্দ্যোপাধ্যায় কি অসাধু? তিনিও তো সাধু। সাধু অর্থাৎ যিনি ভালো। ধর্মকে ক্রিটিসিজম করবে, রাজ ঋষি সমাজে কোনো কাজে লাগে আমাদের না। দেশের রাজনীতির অঙ্গ থেকেছেন, ঐতিহাসিকভাবে অনন্তকাল ধরে ঋষিরা থেকেছেন। আমি এখান থেকে মহারাজের
কাছে আসবো। আমি উত্তর নিচ্ছি, কারা রাজনীতি, আপনি যেটা রাজনীতি বুঝছেন সেই রাজনীতির কথা বলছি না। আপনি যে মমতা বন্দ্যোপাধ্যায় রাহুল গান্ধীর রাজনীতির কথা বলছেন, আমি সেটার কথা বলছি না। রাজনীতি কথার অর্থ কি? একটা রাজ্যের নীতি নির্ধারণ করবেন সাধুরা, অবশ্যই করবে। তারা মাথা, সমাজের মাথা, সনাতন সমাজের মাথা। আমি মহারাজের কাছে আসবো। শারীরিকভাবে করবে, কিন্তু কোন দলকে আইডেন্টিফাই করে খারাপ ভালো বিচার করে বুঝলাম। মহারাজের কাছে আসবো। মহারাজ, আমার খুব স্পষ্ট প্রশ্ন, যেমনটা মণিশঙ্করদা বলছিলেন যে যেহেতু কার্তিক মহারাজ কোনো একটি পার্টিকুলার ফিলোসফি বা আইডিওলজিকে সাপোর্ট করেছেন, তাই জন্য তার সাথে দেখা করার ফলে তার এই পোস্ট ডিলিট তো একদিকে করতেই হচ্ছে, পদটাও গেছে। তার মানে কোন মহারাজ আগে তার হিস্ট্রি জেনে আমার কাউকে ভালো লাগলো, কোনো মহারাজ কোনো সন্ন্যাসী আমি দেখা করতে যাব না, তিনি কোন দলের বিরুদ্ধে বলেছেন, না কোনো রাজনীতি করেছেন, না কোনো বক্তব্য রেখেছেন, না মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ছবি তুলেছেন, এটা দেখে তারপর যেতে হবে আমাকে, তাই কি? বিষয়টা হচ্ছে, ভারতবর্ষ আবাহমান কাল ধরে সাধু সন্তের দেশ। ভারতবর্ষের ইতিহাস সাক্ষ্য, যুগ যুগ ধরে রাজার রাজসভা অলঙ্কৃত করেছেন অনেক সিদ্ধ ঋষিগণ, যার জন্যে সেই ঋষিকুলের ব্যাপকতাকে ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্র ঋষিগণকে প্রণাম করেছেন বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম। এইবার প্রশ্ন হচ্ছে, কার্তিক মহারাজ, স্বামী প্রদীপ্তানন্দজি ভারত সেবাশ্রম সংঘের একজন বরিষ্ঠ সন্ন্যাসী, ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাচার্য স্বামী প্রণবানন্দজি, যিনি সেই সময় কলকাতায় নিজের গলার প্রসাদী মালাটা খুলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের গলায় দিয়ে বলেছিলেন, তুই বাংলাটাকে রক্ষা করিস, তোকে বাংলার অভিভাবক করে গেলাম। কোনো রাজনৈতিক নেতা, প্রত্যেকে আমাদের আপন, কিন্তু সাধুরা কেন রাজনীতি নিয়ে কথা বলবেন? মণিশঙ্কর বাবুর মতন মানুষেরা যারা তৃণমূল কংগ্রেসের হিন্দু, তারা সেই দিন কোথায় ছিলেন যেদিন জনাব ফিরহাদ হাকিম প্রকাশ্য সভামঞ্চে বলছেন যে আমরা যারা ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে জন্মেছে তারা দুর্ভাগা, আমরা সবাইকে দাওয়াতে ইসলাম জানাই। মণিশঙ্কর বাবুর মতো তৃণমূলের হিন্দুরা সেদিন কেন চেপে ধরলেন না যে জনাব ফিরহাদ হাকিম আপনি এই কথা বলতে পারেন না, আপনি উইথড্র করুন? তাহলে না, তাহলে আমাদের এক সেকেন্ড উনি শেষ করুন। তাহলে আমাদের মতন মানুষদের মুখ খুলতে হতো না। আমাদের না, উনি তো ধর্মযাজক নন যে আমরা সবাইকে দাওয়াতে ইসলাম জানাই, এটা উনি বলবেন কেন? উনি সংবিধান স্পর্শ করে প্রতিজ্ঞাবদ্ধ, সব ধর্মের প্রতি আমি সমান দৃষ্টি রাখবো। উনি কলকাতার মহানাগরিক, পাড়ার কেষ্টবিষ্টু নন। তাহলে আপনারা তৃণমূল কংগ্রেসের যারা হিন্দু ভাইয়েরা আছেন তাদের জাতিসত্তা কেন বিকিয়ে দিলেন? তারা কেন সোচ্চার হলেন না? কেন বাংলার সাধু সন্তদের রাস্তায় নামতে হয়? কেন মাননীয় মুখ্যমন্ত্রী দাগিয়ে দেন, কেন মাননীয় মুখ্যমন্ত্রী দাগিয়ে দেন যে আমি কার্তিক মহারাজকে সাধু বলতে রাজি নই? কার্তিক মহারাজকে সাধু বলতে রাজি নই এই কথা বলার মানে তার গুরু পরম্পরা ধরে আপনারা অপমানিত করছেন, ভারতবর্ষের ঋষিকুলকে অপমানিত করছেন, ভারতবর্ষের ঋষি সাধক পরম্পরার ধারক বাহকদেরকে আপনারা অপমান করছেন। মমতা বন্দ্যোপাধ্যায় সেই বক্তব্য, মমতা বন্দ্যোপাধ্যায় কার্তিক মহারাজকে নিয়ে বক্তব্য রেখেছিলেন, স্পষ্টভাবে নিজের কি তার ভাবনা সেটা ব্যক্ত করেছিলেন। তার কারণেই কি আজ এই ব্যবস্থা নেওয়া হচ্ছে কার্তিক মহারাজের সঙ্গে ছবি দেওয়া যাবে না? এটাই কি আজ তৃণমূলের রুল বুকে লেখা হয়ে গেছে প্রথম পেজে? প্রশ্ন থাকছে মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শুনুন। সব সাধু তো সমান হয় না। এই যে বহরমপুরের একজন মহারাজ আছেন, আমি শুনেছি অনেক দিন ধরে কার্তিক মহারাজ, ভারত সেবা সংঘকে আমি খুব শ্রদ্ধা করতাম, কিন্তু যে লোকটা বলে আমি তৃণমূল কংগ্রেসকে এজেন্ট বসতে দেবো না, সে লোকটাকে আমি সাধু বলে মনে করি না। আমি একটি লোকের নাম করে বলেছিলাম, তার নাম কার্তিক মহারাজ। তিনি আমাদের এজেন্ট বসতে দেয়নি। তৃণমূল কংগ্রেসের ভোটের দুদিন আগে মুর্শিদাবাদে যে দাঙ্গাটা করিয়েছিলেন তার হোতা ছিলেন উনি। আপনি বিজেপি করে বেড়ান, আমি বলছি আপনি করুন, কিন্তু বিজেপির চিহ্নটা বুকে লাগিয়ে রেখে করুন। আমি যেটা বলি আমি উইদাউট এভিডেন্সে বলি না। আমার এখানে সজলদার কাছে, আমি প্রত্যেকের কাছে আসছি। সজলদার কাছে দুটো প্রশ্ন। সজলদা, মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে বলছেন আপনি বিজেপি করেন,
তাই আমার আপনাকে নিয়ে সমস্যা, এবং সেই ব্যক্তির চরণ কেউ স্পর্শ করলে বা প্রণাম করলে তাকে পদ হারাতে হয়। হিন্দু সাধু বা হিন্দু সাধুদের কোনো অনুষ্ঠান, তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ভারত সেবাশ্রম সংঘকে শ্রদ্ধা করতাম ইতিহাসে, অতীতে করতাম, এখন আর করি না, এখন অশ্রদ্ধা করি। শ্রদ্ধা না করি মানে তো অশ্রদ্ধা করি। বলুন। ভারত সেবাশ্রমের কেউ হলে তাকে অশ্রদ্ধা করেন, বিজেপি হলে অশ্রদ্ধা করেন, আর সিমির প্রতিষ্ঠাতা হলে তাকে সাংসদ করেন। এখানে এটা সমস্যা। আমি বলছি মনিদা, আপনি বলছিলেন যে সাধুরা কেন রাজনীতি করবে। ভারতবর্ষের নয়, সারা বিশ্বের রাজনীতির অভিভাবক যদি রাজনীতির পাঠ কারোর থেকে নিতে হয়, সেই চাণক্য বা কৌটিল্য তার অন্তত পোশাক পরিচ্ছদ দেখে একজন সাধুর থেকে আলাদা করে কিছু মনে হয়নি। ভারতবর্ষকে যুগ যুগ ধরে রামচন্দ্র নিজে কে ছিলেন? রামচন্দ্র ছিলেন একজন শিবের সাধক, তিনিও একজন সাধু। আবার যদি উল্টো দিকে যাই, লঙ্কার রাজা রাবণ তিনিও ছিলেন শিবের সাধক। এবারে প্রশ্নটা হচ্ছে যে সাধুদের মূল্যায়ন কে করবে? মনিদা। মনিদা নিজে অসাধু, সাধু এই লাইনে যাচ্ছে না, সাধুদের মূল্যায়ন করবেন। আমি বলছি সাধুরা রাজনীতি করলে খুব খারাপ, সাধুরা বিজেপি করলে খুব খারাপ। আর নিজেরা সাধু সেজে যদি হিন্দু ভোট পাওয়ার তালিকায় রাজীব ব্যানার্জিকে দিয়ে আপনারা মাঠে নামিয়ে তাকে দিয়ে যদি রাজনীতি করান, সেটা কি জিনিস আমি জানতে চাই। আমি জানতে চাই সাধুদের পোশাক পরে রাজীব ব্যানার্জি ইদানিং ঘোরাফেরা করছেন কার নির্দেশে? আমার বক্তব্য হচ্ছে, আপনি বলছেন এই লোকটা খারাপ, আমাদের কার্তিক মহারাজ খুব খারাপ লোক, কিন্তু হুমায়ুন কবির যে আবার 30%কে জলে ভাসিয়ে দেয়, সে কিন্তু বলে যে উনি সমস্ত সম্প্রদায়ের হয়ে কাজ করেন। আমরা কনফিউজ, আমরা কার কথাটাকে নেব? মমতা দেবীর মুশকিল হচ্ছে যে উনি হিন্দুত্বের কিছুই সহ্য করতে পারেন না, শুধু হিন্দু ভোট গেল 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 আতঙ্কে তিনিও এখন মাঝে মাঝে বলছেন আমি চণ্ডীপাঠ করি, আমার বাবা চণ্ডীপাঠ শিখিয়েছে। ওই বাবার শেখানো চণ্ডীপাঠটা একবার মঞ্চে করে চণ্ডীর পিণ্ডি যেভাবে চটকেছেন, তাতে হিন্দু ধর্মের অপমান ছাড়া কিছু হয়নি। আমি বলছি ঠিক ঠিক তো রাজনীতিতে ধর্মের অনুপ্রবেশ এই পশ্চিমবঙ্গে কবে থেকে হলো? আপনারা খুব সহজে রাঙিয়ে দেন, যেহেতু বিজেপি একটা গেরুয়ার ব্যাপার আছে বলে, বিজেপির পতাকার অর্ধেকটা সবুজ আছে, এটা আপনাদের চোখে পড়ে না। মুশকিলটা হচ্ছে আপনাদের এখানেই যে আপনারা বলেন মৌলবাদ। আচ্ছা বলুন তো, হিন্দু মৌলবাদ মানে কি? হিন্দু মৌলবাদ মানে কার্তিক মহারাজের মতন একজন মানুষ, হিন্দু মৌলবাদ মানে স্বামী বিবেকানন্দ বা তার মতন পোশাক পরা একজন মানুষ, হিন্দু মৌলবাদ মানে বিরাট মৌলবাদী, তার মানে বড় জোর আপনি যোগী আদিত্যনাথে যাবেন। আমি আপনাকে প্রশ্ন করি, মুসলিম মৌলবাদ মানে কি? মুসলিম মৌলবাদ মানে একজন ধর্মগুরু, মুখে কাপড়, কালো কাপড়, তার পাশে 4 জন দাঁড়িয়ে 4টে AK-47 নিয়ে, সে এই ভারতবর্ষকে টুকরো করো, একে ধ্বংস করো, আল্লাহর নামে ওকে ওখানে কুরবান করো, এই হচ্ছে তাদের কথা। আমি বলছি হিন্দু মৌলবাদ হিন্দুদের উন্নয়নের জন্য নয়, ভারতবর্ষের উন্নয়নের জন্য, সনাতনেরা পৃথিবীর উন্নয়নের কথা বলে, আপনাদের মানুষ জাতির উন্নয়নের কথা বলে। ওনাদের এজেন্ট বসতে দেননি কার্তিক মহারাজ, অভিযোগ করছেন আপনার হয়ে কাজ করেছেন কার্তিক মহারাজ, তাই জন্য কার্তিক মহারাজ এজেন্ট ভোট বসতে দেয়নি কবে? এজেন্ট বসতে দেয়নি কবে? এজেন্ট বসতে দেয়নি বড়জোর লোকসভা বলে। না না, আমি বলছি মমতাদি কোথায় আছে তার রিপোর্ট রেকর্ড? মমতাদি দাঁত না মেজে মিথ্যে কথা বলে। কবে লাস্ট সত্যি কথা বলেছেন? একটাই বলেছেন, আমার মনে আছে, রাজাবাজার থেকে, পাক সার্কাস থেকে এই শ্যামবাজার থেকে রাজাবাজার অবধি মিছিল করেছিলেন, আমরা সবাই চোর, বুকে পোস্টার লাগিয়ে। এছাড়া কোনোদিন সত্যি কথা বলেছেন বলে আমার জানা নেই। আমি আপনাকে একটা কথা প্রশ্ন করতে চাই, যে আপনারা আমাকে বুঝিয়ে বলুন যে আজকে আপনাকে বিধানসভায় দাঁড়িয়ে যদি রাজনীতি করা আর ধর্মকে এক করা উচিত নয়, মুখ্যমন্ত্রী কেন বারবার বলবেন যে আমি ব্রাহ্মণের মেয়ে, আমি চণ্ডীপাঠ করি? আমি আপনাদের জাস্ট একটা প্রশ্ন করতে চাই, পশ্চিমবঙ্গে, যেটা বলতে বলতে অন্য লাইনে চলে গেলাম, পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের রাজনীতি আজকে এটা শুরু করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন পশ্চিমবঙ্গটা পুরো আড়াআড়ি ভাগ হয়েছিল, যেদিন বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়, তাই আমি তাদের ভাতা দেব। একেবারে আজকে কার্তিক মহারাজের সঙ্গে আমরা এক্সক্লুসিভ কথা বলেছিলাম। আমি পাপিয়াদি এবং মানুষদার কাছে আসার আগে কার্তিক মহারাজকে আমরা জিজ্ঞাসা করেছিলাম সরাসরি যে আপনার চরণ কেউ ছুতে গেলে তার তো পথ খোয়াতে হচ্ছে, কি বলবেন আপনি? কি বলেছিলেন কার্তিক মহারাজ, শুনুন। এবং লাইন দিয়ে মানুষ প্রণাম করছেন, কে টিএমসি, কে বিজেপি, কে আরএস
বিজেপি, কে কংগ্রেস, কে সিপিএম, এটা তো কোনো প্রশ্নই আসে না। আজকে যে এরকম মনোভাব দেখা যাচ্ছে যে সবাইকে টিএমসি করতে হবে মনে হচ্ছে। সুতরাং এই প্রণাম শ্রদ্ধা জ্ঞাপন করা, এটাকে নিয়ে যদি মনে করে কার্তিক মহারাজকে প্রণাম করলে সে হিন্দুত্বের দীক্ষা নেবে, তাহলে তো এটা অবাক কাণ্ড। আমাদের কুম্ভ মেলায় আজকে কোটি কোটি লোক সেখানে উপস্থিত হয়েছে, আমিও নিজেও গিয়েছিলাম। সবাই কি সেখানে নরেন্দ্র মোদীর ভক্ত নাকি? সবাই কি বিজেপিকে ভোট দিয়েছে নাকি? এটা একটা পাগলের প্রলাপ মাত্র। তারা সেই ভয় পাচ্ছেন বলেই আজকে তা এইরকম ধরনের আচরণ করছেন। খুব দুঃখজনক এটা। বাপিয়াদির কাছে আসবো। এবম পরম্পরা প্রাপ্তম ইমাম রাজর্ষয়ো বিধু, ভগবদ গীতা বলছে যারা রাজ ঋষি, রাজর্ষি, রাজা অর্থাৎ রাজনীতি করেন এবং ঋষি, তাদের কাছে এই জ্ঞান, ভগবদ গীতার জ্ঞান কৃষ্ণ দিচ্ছেন, অর্জুনকে দিচ্ছেন। অর্জুন কিন্তু একজন রাজা, তার সঙ্গে একজন ঋষি। আজ যদি ডিমার্কেট করে দেওয়া, সাধুরা শুধু শান্তভাবে বসে থাকবে, কোনো রকম সমাজে খারাপ কিছু হলে সেটা রাজনীতিতে হতে পারে, তারা স্পিকটি নট হয়ে বসে থাকবে, এবং তারা যদি কিছু বলে তাহলে তারা খারাপ হবে, তাদের চরণ কেউ ছুলে সে দল থেকে বাইরে বা পদ থেকে বাইরে বা তার পোস্ট ডিলিট করাতে হবে, এরকম ভাবে চলবে তো? এই তোষণটা চলবে তো? বলুন। স্বামী প্রদীপ্তানন্দজি, যাকে আমরা কার্তিক মহারাজ বলে জানি, আমি পার্সোনালি চিনি মানুষটি একেবারে সন্ত, মানে একেবারে অন্য ধরনের মানুষ। তো যাই হোক, আপনাকে নমস্কার জানাই এই টেলিভিশনের মাধ্যমে, রিপাবলিক বাংলার। আফগানেরা যাকে সিন্ধু নামে আখ্যাত করেছিল, পরবর্তীতে এখনও সাধারণ মানুষ তাকে হিন্দু ধর্ম বলে থাকে, এবং সনাতন ধর্ম আজও বিদ্যমান ও শক্তিশালী। এবং সব দিক থেকে যদি দেখা যায় তাহলে মনে হবে এই হিন্দু ধর্ম হচ্ছে সমস্ত ধর্মের সুপার মার্কেট, অর্থাৎ বড় বাজার। কেন বললাম কথাটা? ইসলাম যদি এইভাবে আমরা ধর্মগুলির উদ্ভবের কালানুক্রম করি, ইসলাম 1400 বছর পূর্বে, খ্রিস্টান ধর্ম 2000 বছর পূর্বে, বৌদ্ধ ধর্ম 2500 বছর পূর্বে, এবং ভগবদ্গীতা 5000 বছর পূর্বে। না, এখানে শেষ নয়। শ্রীকৃষ্ণ নিজে ভগবদ্গীতার 4 নম্বর অধ্যায়ের 1 থেকে 3 নম্বর শ্লোকে উনি বলেছেন যে আমি এই যে অব্যয় নিষ্কাম কর্মসাধ্য জ্ঞানযোগের কথা এর আগেও বলেছি। কবে বলেছিল? 4th অধ্যায়ে উনি বলেছিলেন, আমি পূর্বে সূর্যদেব বিবস্বানকে বলেছিলাম, সূর্যদেব তা মানবজাতির জনক মনুকে বলেন, এবং মনু তা ইক্ষ্বাকু বলেছিলেন। তাই এই সনাতন যোগ আজ যে আমি তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত ও সখা। ঠিক, শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে, তুমি আমার ভক্ত ও সখা। যোগম প্রোক্তাবান অহম অব্যয়ম, তাই তো? একদম। মানুর ইক্ষ্বাকে ব্রভিত, তাই তো? ওই শ্লোক। হ্যাঁ, ওই শ্লোক। আমি ওর বাংলাটা বললাম। বিজ্ঞানের এই গুরু রহস্য একমাত্র অর্জুন হৃদয়ঙ্গম করতে পারতেন, কারণ তিনি রাজর্ষি ছিলেন। এবার যদি আমরা ধরে নিই যে শ্রীকৃষ্ণ আগে বলেছেন, তাহলে আপনাকে আরো বলছি, অন্ততপক্ষে 12,40,00,000 বছর পূর্বে গীতা বলা হয়েছিল, আর মানব সমাজে এই জ্ঞান বিলুপ্ত হয়েছিল প্রায় বিগত 20 লক্ষ বছর। এরপর 5000 বছর পূর্বে অর্জুনকে পুনরায় এই গীতা জ্ঞান প্রদত্ত হয়। গীতার বক্তা হলো ভগবানের বর্ণনা অনুযায়ী, এই হচ্ছে ভগবদ গীতার ইতিহাস। একদম। তাহলে এত বছর পূর্বে আমাদের কথা হচ্ছে সনাতন মানে যিনি যা শাশ্বত, এত বছর ধরে আমাদের এই সনাতন ধর্ম হয়ে আসছে। উই ডোন্ট বোস্ট, আমরা কিন্তু হই হই করে বোস্ট করি না, এই আমাদের হিন্দু, আমাদের সব। কবে আফগানিরা বলেছিল সিন্ধু থেকে সেই হিন্দু ধর্ম? আমরা কিন্তু কখনো বলি না। এবং আমরা দেখেছি কৌটিল্য, চাণক্য, চন্দ্রগুপ্তকে কিভাবে তৈরি করেছিল, এবং প্রত্যেকটা রাজা প্রত্যেকে রাজা, প্রত্যেকে ঋষি, এই সাধু, কারণ সাধুরা পরম বিজ্ঞানী। ভগবদ গীতা ইজ আ ট্রু পিওর সায়েন্স। তা সেই সায়েন্সটাকে যদি আগে জানতে হবে। আর প্রদীপ্তানন্দ মহারাজ এক্ষুনি একটি কথা বললেন যে আমার পায়ে হাত দিয়ে কে কি করছে, সত্যি তো তিনি একটা কে তৃণমূল, কে বিজেপি, এবং তার জন্য ওই ভদ্রলোককে আমি বলছি যে আপনি 12,40,00,000 বছর পিছনে চলে গেলেন। যেতেই তো হবে। আমি বলছি তার মানে আপনাদের বোঝানোর জন্য যেতে হবে। একদম ঠিক। মানে তখন যে সিচুয়েশনটা ছিল, সেই সিচুয়েশনটাকে কেন্দ্র করে এই ধরনের কথা বা এই ধরনের যে সায়েন্স বলছেন সেটা বলা। তার মানে আপনি এখন বসে লাইট দিয়ে এরকম এলইডি দেখে বিষয়টা সেটা না। আপনি যদি 12,40,00,000 বছরে ফিরে যেতে চান,
তাহলে এখন আবার সেই জঙ্গল না। করে দিতে হবে। আপনি না না জঙ্গল তো ছিল না, আপনি ভুল বলছেন। আপনি ভারতবর্ষ মানে জঙ্গল বুঝছেন না, অনেক বেশি অ্যাডভান্স ছিল। দিদি প্লিজ আমরা অ্যাডভান্স ছিলাম, প্রচুর অ্যাডভান্স। আপনি জানেন না নতুন করে হিন্দু জিওলজিক্যালি না, এখন শিখতে হবে। কাউকে শিখতে হবে না, কাউকে শিখতে হবে না, শিখতে তো হবে, ভগবত গীতা শিখতে তো হবে, ভগবত গীতা তো শিখতে হবে। আমি এখান থেকে শোনাই, আমি একটা বাইট শোনাবো। হিন্দু জাগরণ কেন করা হবে না? বিজেপি কেন? বিজেপির কথা কোথা থেকে আসছে? আসছে বেশ, আমি একটা বাইট শোনাই। শুধুমাত্র কার্তিক মহারাজ নয়, আমি এক মিনিট মণিশঙ্কর দা, শুধুমাত্র কার্তিক মহারাজ তো নয়, হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি রয়েছে। যেমন শুনুন, আসানসোলে একটা রামকৃষ্ণ মিশন আছে। আমি রামকৃষ্ণ মিশনকে কি হেল্প করিনি? সিপিএম যখন খাবার বন্ধ করে দিয়েছিল আপনাদের অস্তিত্ব নিয়ে, তখন কিন্তু আমি পুরো সমর্থন দিয়েছিলাম। ইসকনও মনে রাখবেন 700 একর জমি দিয়েছি ইসকন শহর করবার জন্য। দিল্লি থেকে নির্দেশ আসে, বলে বিজেপিকে ভোট দেওয়ার জন্য বলো। কেন করবে সাধু সন্তরা এই কাজ? কিন্তু রামকৃষ্ণ মিশনকে সবাই সম্মান করে, কিন্তু রামকৃষ্ণ মিশন ভোট দেয় না কোনোদিনও, এটা আমি জানি। তার আমি অন্যকে কেন ভোট দিতে বলবো? কিন্তু মনে রাখবেন, স্বামী বিবেকানন্দের বাড়িটাই থাকতো না আপনাদের এই মেয়েটা যদি বেঁচে না থাকতো। আজকের অগ্নিবাণ, আজকের ব্রহ্মাস্ত্র আমার, আজকে প্রশ্ন করছি আমি, তারপর যাব মানুষদার কাছে। আজকের ব্রহ্মাস্ত্র মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রশ্ন, এবং তার সঙ্গে যারা দেখছেন দর্শক তারাও এই প্রশ্ন হয়তো করছেন। হিন্দুত্বের অপমানের ফল 26-এ কি পাবে ঘাসফুল? কি ফল পেতে পারে সেটা নিয়ে প্রশ্নে আসবো। প্রথমে মানুষদার কাছে যাব, তারপর আমি আবার সজলদার কাছে আসবো। মানুষদা, আমার খুব সিম্পল একটা প্রশ্ন। শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 22.83 সেখানে বলা হচ্ছে কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তি অর্থাৎ ঈশ্বরের ভক্তির জন্মমূলটাই সাধু সঙ্গ থেকে পাওয়া যায়। কৃষ্ণ প্রেম জন্মে তেহ পূর্ণ মুখ্য অঙ্গ, এটাই মুখ্য অঙ্গ। সাধু সঙ্গ না হলে ঈশ্বর প্রেম জন্মায় না। আর ঈশ্বর প্রেম মানব জীবনের লক্ষ্য। সাধু সঙ্গ করতে গেলে আগে দেখতে হবে যে সেই সাধুকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন কিনা, নাহলে আমার পদ চলে যাবে, নাহলে আমার সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট ডিলিট করতে হবে। গাইড চাই। বলুন মানুষদা। হ্যাঁ, রাস্তা দিয়ে তো যাওয়া যায় না। আমরা দেখো কিশোরয়, এই পুরো বিষয়টার সঙ্গে আমি অদ্ভুতভাবে জড়িয়ে গেছি। কারণ 16ই ফেব্রুয়ারি যেখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল, তার মূল বিষয় ছিল বর্তমান জীবনে গীতার প্রয়োজনীয়তা, এবং সেখানে দুজন বক্তা ছিলেন, একজন কার্তিক মহারাজ, একজন আমি। অর্থাৎ আমি এবং কার্তিক মহারাজ তখন মঞ্চে ছিলাম। তারপরে যখন অনুষ্ঠান শেষ হলো, কয়েক হাজার মানুষজন হয়েছিল, প্রচুর ভিড় হয়েছিল। তো তারা প্রত্যেকে একে একে উঠে প্রণাম করলেন, মহারাজকে নেমে গেলেন। সেদিন তো আমি জানতাম না যে পরবর্তীকালে ঘটনাটা একটা বিতর্কের বিষয় হয়ে দাঁড়াবে, এবং সেই পরিপ্রেক্ষিতে তাপারিয়া স্যার বা আমাদের তাপারিয়া দা, উনি ভীষণ সজ্জন মানুষ, উনি দুটো বিশ্ববিদ্যালয় সামলান। তো তারপরেও তার সঙ্গে আমার কথা হয়েছে যে ব্যাপারটা হলো কি। কারণ আমরা ওখানে বক্তৃতা করার পরে যখন নেমে গেলাম মঞ্চ থেকে, তখন প্রত্যেকেই এসেছেন, কার্তিক মহারাজকে প্রণাম করেছেন, নেমে গেছে। এখন এই প্রণাম করার অপরাধে যদি থেকে সরাতে হয়, তাহলে সেদিনের যদি তুমি ভিডিও ফুটেজ দেখো, অনেকের কাছেই আছে, তাহলে তো বোলপুরের অর্ধেকের ওপর তৃণমূল নেতাকে তাদের পদ থেকে সরিয়ে দিতে হয়। কারণ বহু কেন, এই কারণটা বলুন মানুষদা, কেন সরানো না তাহলে বলুন। তৃণমূলের কোনো পদে নেই তাপারিয়া স্যার, আমি বলছি। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে পোস্ট ডিলিট করতে হলো কেন? মানুষদাকে বলতে দিন, মানুষঙ্গদা আসছি, মণিশঙ্করদা সময় দেন, মানুষদাকে শেষ করতে দিন, মানুষদাকে শেষ করতে দিন। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ওই ভারত সেবাশ্রমে বলুন বলুন, বিরাট বড়, মানে 200টা গাই আছে, 200টা গাই আছে ওই ভারত সেবাশ্রমে, যেখানে আমাদের ওই আলোচনা সভাটা ছিল। সেখানকার দুধ বোলপুরের প্রায় সমস্ত তৃণমূল নেতার বাড়িতে যায়। মানে এমন কোন তৃণমূল নেতা নেই যারা বোলপুরের ভারত সেবাশ্রমের গোশালার দুধ, ঘি, দই খান না। এইবার যদি সেটাই অপরাধ হয়,
যে ওই গিয়ে সাধুদেরকে প্রণাম করা অথবা ভারত সেবাশ্রম থেকে দুধ নেওয়া অপরাধ, তাহলে গোটা বোলপুরের সমস্ত তৃণমূলটাকেই প্রায় সাসপেন্ড করতে হয়। এটাকে মনে করি না যে এইভাবে মানুষের ব্যক্তি জীবনে রাষ্ট্রের অথবা কোনো রাজনৈতিক দলের হস্তক্ষেপ করাটা প্রয়োজনীয়। এটা ভীষণ অনধিকার চর্চা। আমার রাজনৈতিক পরিচয় সঙ্গে আমার ধর্মীয় পরিচয় কি হবে সেটাতে যদি রাষ্ট্র অথবা রাজনৈতিক দল হস্তক্ষেপ করে, তার মানে দুদিন পরে তারা ঠিক করে দেবে আমি সকালে কি খাবো, তারা ঠিক করে দেবে আমি আমার বউকে নিয়ে কোথায় হনিমুনে যাব, তারা ঠিক করে দেবে আমি কোথায় যেতে না পারবো। এটা মানবিক নয়, এটা একেবারে চর্চা করেন আবার এইসব কথা বলছেন না। রাম নিয়ে চর্চা করেন আবার এইসব কথা উত্তর দেবেন। প্রত্যেকের কাছে আসি। মানস দা, সাধুরা তারা কি রাজনীতির অংশ নয়? সাধু, সন্ন্যাসী, ঋষি তারা কি রাজনীতির অংশ নয়? দ্রুত উত্তর। ভারতীয় শাস্ত্রে রাজনীতি বলতে যা হয়েছে তা কন্ট্রোলিত হয় সাধুদের দ্বারা। মানে পুরোপুরি তুমি রাম থেকে শ্রীকৃষ্ণ থেকে প্রত্যেকে তো রাষ্ট্রনায়ক ছিল, বৃহত্তর অর্থে তারা রাষ্ট্রের নায়ক। সুতরাং রাজনীতি যদি শিখতে হয়, এবং মহাভারতের একটা বড় চ্যাপ্টার আছে রাজনীতি কাকে বলে সেটা নিয়ে, তো সেটাকে আমি বাদ দেবো কি করে? সেখানে রাষ্ট্র পরিচালনার নানা কথা বলা হয়েছে। একেবারেই যদি বাদ দিতে হয় তাহলে আমার সনাতন ইতিহাসকে ভুলে গিয়ে অন্য কোনো মধ্যপ্রাচ্যের কোনো একটা সিভিলাইজেশন নিয়ে এসে বসাতে হবে। সজলদা হাত তুলছিলেন, বলুন। না, আমার বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, মুশকিল হচ্ছে যে সাধু নিয়ে রাজনীতি, হ্যাঁ, এবং অসাধু তৃণমূলকে নিয়ে রাজনীতি। আমার আলোচনার বিষয়বস্তু এটা যে আপনারা আমি বলছি আপনি একটা অগ্নিবাণ রেখেছেন যে হিন্দুত্বকেই অপমান করার শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় পাবেন কিনা, বা 26-এ এর শাস্তি হবে কিনা, বা উত্তর হবে কিনা। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে দেখুন, এই উত্তর হবে না এর মধ্যে আমি যেতে পারবো না, কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ ভোট দেবেন না, মনিদাও দেবে না। আমি জানতে চাই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেওয়ার কারণটা কি হবে। আপনি তো বলতে পারবেন যে আমি ভোট চাইছি তোমাদের কাছে এই কারণে, যেমন উনি গতবারে বলেছিলেন আমি লক্ষ্মী ভাণ্ডার, দুয়ারে সরকার এইসবগুলো করছি, বা আমি ওই দুয়ারে রেশন এগুলো সব করছি, আমাকে ভোট দাও। ঠিক আছে, একটা স্পেসিফিক কজ। আপনি আমাকে বলুন যে আজকে 15 বছর প্রায় হয়ে যাবে যখন 26-এর নির্বাচন হবে, এই সরকারটাকে ভোট দেওয়ার কারণ কি? আমি ধর্মের কথা যাচ্ছি না, উনি হিন্দুদের অপমান করেছেন না করেছেন সেগুলো আমি কিছুক্ষণের জন্য ভুলে যাচ্ছি। আমি প্রশ্ন করছি যে কেন ভোট দেবে, কোন সফলতার জন্য ভোট দেবে? মানুষ তো ভোট দেয় তার একজন কারেক্ট মুখ্যমন্ত্রী, কারেক্ট প্রধানমন্ত্রী, যা তার উন্নয়নে লাগবে। আমি বলছি যে দেখুন, ইনি মুসলমানদেরও কিছু করেননি, ইনি মুসলমানদেরকে ভোটার করে রেখেছেন। মুসলমানদের মানুষ করার ক্ষেত্রে যদি ওনার ভূমিকা থাকতো তাহলে 600 মাদ্রাসা চালু না করে উনি ওখানে আরও কতগুলো স্কুল করে দিতেন। হেমন্ত শর্মা আমাদের আসামের মুখ্যমন্ত্রী যে কথাটা বলেছেন অত্যন্ত ন্যায্য কথা, যে আমি সরকারি টাকা ব্যয় করে, আমি বলছি আমি বিজেপিকে দেবে, আমি সরকারি টাকা ব্যয় করে আমি মৌলানা বানাবো না, আমি সরকারি টাকা ব্যয় করে আমি ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, যে আমার সমাজের কাজে লাগবে, যে আমার দেশের কাজে লাগবে, শুধু ধর্মের কাজে নয়। আজকে তাহলে ভাবুন ধর্মের পথে কে চলছে, ধর্মকে নিয়ে রাজনীতি কে করছে, মমতা বন্দ্যোপাধ্যায় না বিজেপি? আপনার কাছে পরিষ্কার। আমি এইটুকু জানতে চাইছিলাম যে কে তাহলে কাকে ভোট দিবে। ভালো, বিজেপিকে দেবে। বিজেপিকে কেন দেবে না সেটা আমি বলছি না। আজকে কেন দেবে না আমি বলি, কেন দেবে না বলি, হ্যাঁ আমি বলছি তো বিজেপিকে কেন দেবে না সেটা আমি বলি। আমি বলছি যে বিজেপি এই রাজ্যে, মানে মানুষ একটা হচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলোকে দেখছে, সেটাকে কম্পেয়ার করবে পশ্চিমবঙ্গের থেকে। আর বিজেপি এই রাজ্যে শুধুমাত্র তৃণমূল কখন ভুল করবে সেই নিয়ে আন্দোলনের জন্য থাকে। বিজেপি নিজের মানুষকে বোঝানো, ডেভেলপমেন্ট বোঝানোর জন্য নিজস্ব কোনো এজেন্ডা নেই, নিজস্ব কোনো আন্দোলন নেই। তৃণমূলকে কি করে ভাগ করব, তৃণমূলের কোথায় কোথায় ত্রুটি আছে, এইগুলো নিয়ে তারা বিজেপিকে কেন ভোট দেবে? আরে ধর্মের কারণেও কেন দেবে? আপনি বলছেন অন্নপূর্ণা ভান্ডার করবো বলছেন, কথা হচ্ছে তো আজকে টপিকে ফিরে আসি। মানুষ কি করে বুঝবে যে কি করে বুঝবে? বাকি রাজ্যগুলোকে দেখে বুঝবে। আপনি বলছিলেন না কোন বাকি রাজ্য সুখে নেই, 10 লক্ষ সুখে নেই, ভোটের রেজাল্ট বলছে
মণিপুর স্বাধীনতার পর থেকে কখনো শান্ত হয়নি। উত্তর দিলেন তো উত্তর দিলেন মণিশঙ্করদা। হ্যাঁ বলুন। মতো পরিষ্কার ধর্ম রাজনীতির অঙ্গ না, রাজনীতি ধর্মের অঙ্গ। মণিশঙ্কর বাবুরা বা তৃণমূলের যারা হিন্দু ভাইয়েরা আছেন, যারা সেকুলার তাদেরকে তারা রাত্রিবেলা বালিশে মাথা রেখে চিন্তা করবেন আমরা কি প্রকৃত ধর্মকে সঙ্গে আশ্রয় করে রাজনীতি করতে পেরেছি? যদি ভারতবর্ষে প্রকৃত ধর্মকে আশ্রয় করে রাজনীতি করত তাহলে বোধহয় ধার্মিকদের মতো ভারতবর্ষেরও একটা নিজস্ব হিন্দু রাষ্ট্র থাকতো। আমরা ধর্মকে আশ্রয় করে এতকাল রাজনীতি করতে পারিনি, তাই আমাদের নিজেদের কোনো দেশ নেই। যারা ধর্মকে নিয়ে রাজনীতি করেছে বিশ্বের মানচিত্রে 173টা তাদের দেশ আছে। ধর্মকে নিয়ে রাজনীতি করা ভালো, অধর্মকে নিয়ে করা। বেশ বুঝলাম। 30 সেকেন্ড পাপিয়া দি। হ্যাঁ আচ্ছা, যারা এই কারণে ওই কি নাম ভদ্রলোকের মঙ্গিলাল তাপারিয়ার দাদাকে যারা ওই দল থেকে বাদ দিয়ে দিয়েছে, দল থেকে বাদ দিয়েছে তো না, পদ থেকে বাদ দিয়ে দিয়েছে, তাদেরকে আমি বলবো তারা অত্যন্ত স্বার্থপর, তারা মূঢ়, তারা ভণ্ড, তারা অভব্য এবং মানুষকে ভুল বোঝানোর রাজা। মানুষকে আর ভুল বোঝানো। হ্যাঁ, বিজেপি আপনাকে যদি কানে কানে বলে থাকে তাহলে ইটস ওকে, আপনাকে কানে কানে বলেছে। আরেকটা কথা স্বামীজি একটা কথা বলেছেন, আই এম প্রাউড টু বি আ হিন্দু। আমি হিন্দু বলে আমি গর্বিত। আমি এবং এখানে আমরা সবাই যারা আছে একমাত্র মণিশঙ্কর শুদ্ধ এবং যারা ক্যামেরাম্যান যারা কিছু আছে যারা দেখছো, উই আর অল প্রাউড টু বি হিন্দু। একদম মানসদা 10 সেকেন্ড, একদম সময় শেষ, 10 সেকেন্ডে শেষ করুন, শেষ কমেন্ট মানসদা। দেখো, তাপাড়িয়া স্যারকে এইভাবে সরিয়ে দেওয়ায় বীরভূমের শিক্ষক মহল অত্যন্ত ভিতরে ভিতরে ক্ষুব্ধ, কিন্তু অনেকেই প্রকাশ্যে কিছু বলতে পারছে না। তো আমি চাই না এইভাবে ব্যক্তি জীবনে হস্তক্ষেপ করা হোক কোন দলের পক্ষ থেকে অথবা রাষ্ট্রের পক্ষ থেকে। কে কোথায় যাবে না যাবে সেটা তার নিজস্ব ব্যাপার। এই আতঙ্কটা যেন না থাকে আমাদের মধ্যে। ঠিক। আমি এখানে শেষ করছি, আমার সময় একদম শেষ, এখানে শেষ করতে হবে। এবং আমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলাম, একজন সাধু, একজন ঋষি, সাধু হব না থেকে অসাধু হব, সেটা আমার প্রশ্ন ছিল। শাস্ত্রে বলছে, চৈতন্য চরিতামৃতে বলছে, বারবার বলছে সাধু সঙ্গের কথা। চৈতন্য চরিতামৃতে বলছে সাধু সঙ্গ, নাম সংকীর্তন এবং ভাগবত শ্রবণ, এই তিনটে জিনিসের মাহাত্ম্যের কথা চৈতন্য চরিতামৃতে বলছে। তার সঙ্গে বলছে মথুরা বা শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন। প্রথমটা কি? সাধু সঙ্গ। কি বলেছেন মহাপ্রভু? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। সেই সাধু সঙ্গ করতে গেলে যদি নিজের পদ, নিজের কেরিয়ার কিংবা নিজের পোস্ট ডিলিট করতে কোনো রাজনৈতিক দল বাধ্য করে, তাহলে সেই রাজনৈতিক দলকে অবশ্যই নিশ্চয়ই ফল তো পেতেই হবে। কেন কি ভগবত গীতায় বলা হচ্ছে কি, যা কর্ম করবে তার ফল তো পাবেই। আর সাধুদের বিরুদ্ধে গিয়ে কর্ম করলে ফলটা হয়তো আরও কয়েক গুণ বেশি পেতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন কি? ভাবুন। কিশোর অগ্নিবাণ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।